আসসালামু আলাইকুম। তোমাদের আহ, দ্বিতীয় ক্লাসে চতুর্থ ক্লাসের দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্ট শুরু করতেছি আমরা। দ্বিতীয় পার্টে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করবো, এখানে ফার্স্ট পার্টের কিছু অংশ নিয়ে অল্প একটু রয়ে গেছিল, সেটা নিয়ে আমরা এখানে একটু কথা বলি। সম্পদের মালিকানা নিয়ে কথা বলছিলাম। সম্পদের মালিকানা নিয়ে সর্বশেষ কথা বলছিলাম, তারপর আমরা ক্লাসটা কেটে গেছে। যেহেতু এটা পেইড না, আমাদের অ্যাপসটা পেইড না, পেইড না হওয়ার কারণে 40 মিনিটের বেশি ক্লাস করা যায় না, তারপর কেটে যায়। আমরা আশা করি অল্প ভিতরে শেষ করে দিব। এখানে সম্পদের মালিকানা, এখানে সম্পদের মালিকানা সরকারি মালিকানাও থাকে এবং একই সাথে সাথে বেসরকারি মালিকানাও থাকে। এখানে সম্পদের সরকারি এবং বেসরকারি মালিকানা স্বীকৃত থাকে। তবে কৃষিক্ষেত্রে বা শহরের ভূমির মালিকানার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া আছে। কৃষিক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু পরিমাণ সম্পদ গ্রহণ করতে পারবে সেই সম্পর্কিত একটা সরকারের নীতিমালা আছে। কৃষিক্ষেত্রে এত বিঘার বেশি, আমি সর্বশেষ কত বিঘা আমি জানি না, হয়তো 25 বিঘা বা 50 বিঘা এরকম একটা তথ্য আছে। এর বেশি নেওয়া যাবে না। শহরে কত বিঘা একজন ব্যক্তি কত বিঘা জমির মালিক হতে পারবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। সম্পদের মালিকানা থাকলেও সেখানে একটা বিধিনিষেধ আছে যে কতটুকু পরিমাণ জমির কে কতটুকু মালিক হতে পারবে। এটা গেল আজকের এতটুকু থাকলো। ফার্স্ট পেপার নিয়ে আমরা সেকেন্ড পেপারে যাচ্ছি। সেকেন্ড পেপারে হচ্ছে আমরা সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে আমাদের স্বাধীনতার পর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। স্বাধীনতা 1971 সালের স্বাধীনতার পরে এদেশে খুবই দরিদ্র ছিল। এই দরিদ্রতার পরে কিভাবে মানুষকে উন্নতি করা যাবে, উন্নয়ন করা যাবে সেই সম্পর্কিত বিভিন্ন আহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 2020 সাল পর্যন্ত বলা আছে। 1973 সাল থেকে, দেখো, 1973, সরি, 1973 সাল থেকে 2020 সাল পর্যন্ত, 1973 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমার 60টা পঞ্চবার্ষিকী। এখন কিন্তু আর 60টা না, এখন হবে কি 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়তো। এরকম কেটে কেটে আসে কেন আমি জানি না। এই এখন 8টা পঞ্চবার, এখন আর 60টা নেই, 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা হচ্ছে 2021 থেকে 2025, সরি, 2025 পর্যন্ত, ঠিক আছে। 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখানে দেওয়া আছে 1973 থেকে 78। এখন 78-এর পর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দেওয়া আছে 1980 থেকে 85। তাহলে এই যে মাঝখানে 2টা বছর ছিল, এই 2টা বছর একটা দ্বিবার্ষিক পরিকল্পনা, 2 বছরের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তোমরা দেখে নিবা কোন পরিকল্পনায় কি কি ছিল না ছিল, এটা একটু দেখে নিবা। বর্তমানে যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে এখানে লেখা আছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। 2020 থেকে 2025 চলমান রয়েছে। আসলে এটা 2020, 20, 21, 22, 23, 24, 25, 6 বছর, 2021 থেকে 2025 এটা হবে। এরকম লিখতে হবে, ঠিক আছে। 2020 থেকে 2025 না, 16 থেকে 20, 15 থেকে 16, তাহলে 15, লাস্ট 15, তারপর এখানে শুরু হয়েছে, এখানে দেখো লাস্ট 15, কিন্তু এখানে লাস্ট 16। তাহলে এখানে 20, 20-এর না, 20 হবে না, 21 হবে। ঠিক আছে, 21 থেকে 25, ঠিক। আর হচ্ছে এটা নিয়ে একটু কথা বল। প্রাইভেটাইজেশনের বোর্ড গঠন হয় 1993 সালে। প্রাইভেটাইজেশন বোর্ড কি, মানে বেসরকারীকরণ বোর্ড, সরকারি কলকারখানাগুলো কিভাবে বেসরকারীকরণ করা যায় সেটা সম্পর্কিত, এটা হচ্ছে প্রাইভেটাইজেশন বোর্ড। এরপরে দেখো, এরপরে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করে 1900, দেখো বললো স্বাধীনতার পর 100, তার মানে মাথা পিছু আসলে $129। $129। বর্তমানে যেটা 28, এখন যদি যদি বলা আছে 2021 সালে 2800, কিন্তু বর্তমানে, সরি, 2227 লেখা আছে, বর্তমানে হচ্ছে $2820। সর্বশেষ হিসাব অনুসারে, অর্থনৈতিক হিসাব অনুসারে $2820 হয়েছে বর্তমানে। এরপরে আছে 2021 এবং 2041 একটা পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়েছে 2041। এই 2041 যে একটা প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়েছে, এটা নিয়ে আমরা একটু অন্যদিকে আলোচনা করি। সেটা আছে এখান থেকে না, এখান থেকে বের হইয়া আমরা আর একটা জিনিস দেখি যেখানে এই সম্পর্কিত বলা হয়েছে। এটা দেখো, এটা নিয়ে দেখি। এটা আশা করি দেখা যায়। কেউ একটু বলো তো এটা দেখা যাচ্ছে কিনা। নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, আমরা এখানে পাইছি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে এটা পাইছি। একটা ফুল ফুল করি পেজটা। তো
যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে দেখো 2021 থেকে 2025, আমার কারসারটা খেয়াল করো, 2021 থেকে 2025। অতীত সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, দারিদ্র্য বিমোচন, সবুজ প্রবৃদ্ধি সহায়ক পরিকল্পনা বাস্তবায়ন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, অটোমেশন, কর্মসংস্থান বৃদ্ধি সহ নানাবিধ লক্ষণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে জিডিপি পরিবৃদ্ধি, জিডিপি মানে এই বছর যে পরিমাণ সম্পদ আছে, পরের বছর ওই সম্পদ কতটুকু বাড়বে সেটার লক্ষ্যমাত্রা হচ্ছে 8.51%। দারিদ্রতার হার, বর্তমানে দারিদ্রতার হার প্রায় 20% বা কোথাও কোথাও 17%ও আছে। 12.17%, এটা কমে 12.17%-এ নামিয়ে আনা এটা লক্ষ্যমাত্রা। কর্মসংস্থান তৈরিতে জিডিপি পরিবৃদ্ধি, জিডিপি এটা জিডিপি পরিবৃদ্ধি বাড়লে 3%, জিডিপি বাড়লে 1% কর্মসংস্থান বাড়ে। ঠিক আছে, জিডিপি পরিবৃদ্ধি। মূল্যস্ফীতি, বর্তমান মূল্যস্ফীতি প্রায় 9.5%, কিন্তু মূল্যস্ফীতি 4.8% অর্জন করা। 1,16,00,000 কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছিল, কিন্তু কতটা বাড়ছে যেটা জানি না। জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলা, জলবায়ুর যে বিরূপ প্রভাব আছে এটা মোকাবেলা করা একটা উদ্দেশ্য ছিল। আর একটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, অষ্টম পঞ্চবার্ষিক কোনো একটা প্রেক্ষিত পরিকল্পনা এটা দেখছিলাম। প্রেক্ষিত পরিকল্পনা এটা কতটুকু দেখা যাচ্ছে, একটু জুম করে এটা দেখো। রূপকল্প 2041, এটাকে প্রেক্ষিত পরিকল্পনা 2041 রূপকল্প 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি পরিবেশ সহিষ্ণু, শিল্পোন্নত ও জ্ঞান ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা। রূপকল্প 2041-এর ভিত্তিতে প্রণীতব্য বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41। একটা ছিল 21 পর্যন্ত, পরবর্তীতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 41, যেটাকে বলা হয় আমরা স্মার্ট বাংলাদেশ। এটা মূল ভিত্তি কি, 12,000, আচ্ছা দেখো, $12,500 বেশি আয় নিয়ে 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। আমরা বর্তমানে হচ্ছে 2820, একটু আগে বলছিলাম, সেটাকে বৃদ্ধি করে 2041 সালের মধ্যে মাথাপিছু আয় হবে $12,500। এরপর দারিদ্রতা হবে সুদূর অতীত কোনো ঘটনা, মানে দারিদ্র বলতে কিছুই থাকবে না, দারিদ্র থাকবেই না। লক্ষ্য সময় কি কি লক্ষ্য সময় আছে, 2030 সালের মধ্যে চরম দারিদ্র শূন্য আনয়ন করা। চরম দারিদ্র বর্তমানে 10% বা 8%, কোথাও 8% লেখা আছে, 9% লেখা আছে, এটা তো শূন্য নিয়ে আসা। 2041 সালের মধ্যে মাঝারি দারিদ্র 5%-এ নামিয়ে আনা। মাঝারি দারিদ্র যেটা একটা চরম দারিদ্র, একটা হচ্ছে মাঝারি দারিদ্র। এটা মাঝারি দারিদ্র বর্তমানে প্রায় 20% কাছাকাছি, এটাকে 5%-এ নামিয়ে আনা। 2041 সালে অর্থ বছরের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। 2030 সালের মধ্যে মাথাপিছু আয় $5,500, ও 2041 সালের মধ্যে সেটা এখানে এখানে যদি $12,500 আছে, কিন্তু $16,000 উন্নত করা। বিদ্যুৎ উৎপাদন 30,000 মেগাওয়াট, জ্ঞান ভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করা। টেকসই পরিবৃদ্ধি নিশ্চিত করা, টেকসই পরিবৃদ্ধি যাতে পরিবৃদ্ধি বাড়তেই থাকে এমন কথাবার্তা, এটা হচ্ছে টেকসই পরিবৃদ্ধি। কোনো বছর বাড়বে আবার কমবে, এটা যাতে না হয়, টেকসই পরিবৃদ্ধি নিশ্চিত করা। আর বৈদেশিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার উদ্দেশ্যে এফডিআই, যেটাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্ট, এফডিআই, এটা ব্যবসা এটা যাতে বিদেশিরা আমাদের দেশে সরাসরি বিনিয়োগ করতে পারে সেই সম্পর্কে তার জন্য ব্যবসার পরিবেশ ঠিক করা। এটা আমি এক্সট্রা দেখাই দিলাম। তারপরে আমরা আরেকটু আসি। এরপরে আসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এই ভৌগোলিক অবস্থান নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। এটা তোমরা একেবারে ভূগোল পড়ছো যারা, একদম আর্টস স্টুডেন্ট মুখস্থ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশে 20, 34, 26, 38 উত্তর অক্ষাংশ থেকে পূর্ব দিকে 88, 01 থেকে 92, 4, 1 একেবারে পূর্ব দিকে অংশ। বাংলাদেশের আয়তন নিয়ে পড়ো, বাংলাদেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার, যদিও এটা একটু বাড়ছে, বৃদ্ধি পাইছে। বাংলাদেশের মোট সীমানা দেওয়া আছে এখানে 4,711 কিলোমিটার। তাই 4,711 কিলোমিটার সীমানার সীমানার মধ্যে ভারতের সাথে হচ্ছে 3,715 কিলোমিটার, আর মিয়ানমারের সাথে আছে 280 কিলোমিটার। আর যে সমুদ্র তট আছে এটা 216 কিলোমিটার। যোগ করে দেখো 4,711 হয়ে কিনা। আচ্ছা দেখো, বাংলাদেশ আয়তন এটা বলা আছে, যদিও বাংলাদেশ আয়তন 1,47,570, কিন্তু নতুন নতুন চর যাচ্ছে, সেই চরগুলো এখনো এটার ভিতরে অন্তর্ভুক্ত হয় না, তাহলে আরেকটু বৃদ্ধি পাবে। এছাড়াও ভারতের সাথে ছিটমহল বিনিময় হওয়ার ফলেও কিছু ভূমি বেশি ভূমি বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, সেটাও এখানে এখনো যোগদান করানো হয় নাই। আচ্ছা দেখো, 22 এটা হচ্ছে সমুদ্র সীমা 22 নটিক্যাল মাইল, 22 কিলোমিটার বা 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। এটা যদি এখানে আঞ্চলিক আঞ্চলিক সমুদ্র সীমা লেখছে, এটা বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল।
এক নটিক্যাল মাইল সমান 1.85 এরকম কিছু একটা, তোমরা একটু দেখে নিও এরকম আর কি। তাহলে 12 গুণ 1.85, ওটা গুণ দিলে 22 বা 22-এর কাছাকাছি আসে। এটা হচ্ছে 22 কিলোমিটার, কিন্তু নটিক্যাল মাইলটা একটু ভিন্ন। তারপর দেখো অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক সমুদ্র সমুদ্র বলা হয়েছে 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমার ভিতরে মাটির নিচে যা আছে সেটার মালিকও বাংলাদেশ, মাটির উপরে যা আছে সেটার মালিকও বাংলাদেশ। আর রাজনৈতিক সমুদ্র সীমা এই যে 12 নটিক্যাল মাইল, এই 12 নটিক্যাল মাইলের ভিতরে যদি বিদেশি কোনো কিছু প্রবেশ করে 22 কিলোমিটারের ভিতরে, তাহলে বাংলাদেশের অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু বিদেশি জাহাজ এই 22 কিলোমিটার বা 12 নটিক্যাল মাইলের বাহির বাহির থেকে তারা অনায়াসে চলে যেতে পারবে। কিন্তু এই সমস্ত জায়গাতে তারা ইচ্ছা করলে মাছ ধরতে পারবে না। এই যে 200 নটিক্যাল মাইল যেটা আছে এর ভিতরে বিদেশি কোনো জাহাজ মাছ ধরতে পারবে না। এমনকি সমুদ্রের নিচে যেটা আছে, যে সমস্ত খনিজ পদার্থ আছে সেগুলোও তারা উত্তোলন করতে পারবে না। আর এই যে 370 কিলোমিটার আছে, এই যে মহীসোপান, এটা হচ্ছে এর মাটির নিচে যা আছে তার মালিকানা বাংলাদেশের। এই 370 কিলোমিটার, সরি, 354 নটিক্যাল মাইল, এটা 370, আর এইটা 200 নটিক্যাল মাইল। এটা এই যে 354 নটিক্যাল মাইল আছে, এটা হচ্ছে মহীসোপান। এই মহীসোপানের তলদেশের সব প্রাণীজ অপরিণ সম্পদের সার্বভৌম অধিকার বাংলাদেশে। যেহেতু এই মহীসোপান আমি যতটুকু জানি যে নিচের মাটির নিচে যা আছে সেটা বাংলাদেশে, কিন্তু মাটির উপরে যা আছে সেটা অন্যরাও স্বীকার করতে পারবে। এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল থেকে 354 নটিক্যাল মাইলের মধ্যে যতটুকু পার্থক্য আছে এতটুকু। কিন্তু যদিও এখানে বলা আছে যে প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের সার্বভৌম অধিকার বাংলাদেশে, তো তোমরা এটাই ফলো করো। জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা, এটা জনসংখ্যা নিয়ে সর্বশেষ যেটা আছে এটা আমি একটু গ্রুপে দিয়ে দিব। বাংলাদেশের যে 2000 কত সালে হলো, 21 সালে, 21 সালে জনশুমারি, এটা নতুন নামকরণ করেছে। আগে ছিল আদমশুমারি, বর্তমান নাম হচ্ছে জনশুমারি। এই 2021 সালে যেটা, এই তথ্যটা এখানে নাই। আমি তোমাদের এই তথ্যটা গ্রুপে দিয়ে দিব, অথবা আগামী ক্লাসে এই তথ্য নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তারপরে আছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে এখন বাংলাদেশে, ওটা আগে বলছিলাম যে বাংলাদেশের যে ভূমিটা আছে এই ভূমিটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, সরি, এটা গেলে কই? এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এই টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে বছর হচ্ছে 7,50,00,000 বছর। এই টারশিয়ারি যুগের পাহাড়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। আর উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় বা টিলাগুলো আছে, এগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, তারপর হবিগঞ্জে খুব কম। হবিগঞ্জে যে পাহাড়গুলো আছে সিলেট, মৌলভীবাজারে, এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে। তাই টারশিয়ারি যুগের পাহাড়গুলো যদি এখানে তথ্য দেওয়া নেই, এই টারশিয়ারি যুগটা বাংলাদেশের মোট আয়তনের 8%। ঠিক আছে। তারপর 2 নম্বর আছে প্লাইস্টোসিন কালের সোপান। এটার বয়স হচ্ছে 10 লক্ষ বছর। এই 10 লক্ষ বছর, ঠিক আছে। এই 10 লক্ষ বছর দেখবে, এটা হচ্ছে টোটালি 12, সরি আমি ভুল বললাম, এইটা 12%, আর সেই যুগের পাহাড় হচ্ছে 12%। এই আর প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে 8%। আর এই সমভূমি, বর্তমানকালের সাম্প্রতিক যে সমভূমি আছে এই সমভূমি হচ্ছে 80%। টোটাল হচ্ছে 100%। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান আবার দুই দিকে আছে, ওই যে মধুপুর, ভাওয়াল, গড়, লালমাটি দেখা যায়, এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে এই কুমিল্লা, ময়নামতি অঞ্চলে, এখানে যে কুমিল্লা ময়নামতি পাহাড় আছে এর আশেপাশে এখানে আছে। আর এদিকে আছে টাঙ্গাইল, গাজীপুর, ভাওয়াল রাজারগড়, এইসব অঞ্চলে আর কি প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়। এখানে নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে টারশিয়ারি যুগের পাহাড়, এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তারপরে এখানে কি কি হয় না হয় এগুলো তো পড়ে নিবা। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহগুলো আমি বলে দিয়েছি অলরেডি। আর প্লাইস্টোসিন কালে উচ্চভূমি, এগুলো উচ্চভূমি 25,000 বছর আগে এটা তৈরি হয়েছে।
উচ্চভূমি বরেন্দ্রভূমি, মধুপুর বাউলের গড়, এদের বরেন্দ্রভূমি আছে, মধুপুর বাউলের গড় আছে, ময়নামতি লালমাই পাহাড় আছে, এগুলো একটু পড়ে নিবা। আর সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এটা তোমার আহ ক্লাস 9-10-এ তোমাদের ইয়াতে পড়ছো, ভূগোলে পড়ছো। আহ সাম্প্রতিক প্লাবন সমভূমি চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ, নোয়াখালী, লক্ষ্মীপুর, এগুলো এটা কুমিল্লা অঞ্চলে, এটা বিভিন্ন ভাগে ভাগ করছে, কুমিল্লা অঞ্চলের সিলেট অববাহিকা। তারপর পাদদেশে পলল সমভূমি, অর্থাৎ পাহাড়ের পাদদেশে যেগুলো তৈরি হয়েছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, এটা পাহাড়ের খুব কাছাকাছি। বড় পঞ্চগড় এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা হিমালয়ের কাছাকাছি, এখানে এটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এগুলো হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। তারপর হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি, বহদ্বীপ অঞ্চলীয় সমভূমি, এগুলো করে নিবা। তারপর হচ্ছে চট্টগ্রাম উপকূলীয় সমভূমি। এখানকার মৃত্তিকার গঠন, এগুলো এগুলো আর যাবো কিনা ভাবতেছি। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। এই সমভূমিগুলো মৃত্তিকার গঠন থেকে আমরা পরের ক্লাসে আলাপ আলোচনা করব। আজকের ক্লাসে এইটুকু এই পর্যন্তই থাকুক। তারপরে হচ্ছে আমরা স্ক্রিনটা বন্ধ করে দিই, কোথায় হচ্ছে স্ক্রিন বন্ধ করে একটু, এটা কোথায়, আইকনটা কোথায় গেল, এখানে আছে।